ক্লাস 12 এর 4th সেমিস্টার বন্ধুদের জন্য সুখবর। আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে কি না পাই টু পাই আলোচনা। কোন সাবজেক্টে? এই হিস্ট্রি সাবজেক্ট। দেখো, ভারত ও বিশ্বের ইতিহাস 4th সেমিস্টার, অধ্যাপক অসিত কুমার মণ্ডল, বিশ্বজিৎ বাগুই। এই বইটা থেকে শেয়ার করব, কেননা এই বইটাতে কিন্তু পাই টু পাই আছে, এখান থেকেই কিন্তু শেয়ার করব। আর এইখান থেকে শেয়ার করা অর্থাৎ ইউনিট 3 থেকে শেয়ার করব। ইউনিট 3 থেকে শেয়ার করার পর ওখান থেকে যে সম্ভাব্য প্রশ্ন যেগুলো হবে সেগুলো তো তোমাদের সামনে উত্তর সমেত শেয়ার করব। আর কি করব? আর পাই টু পাই পড়বো, অর্থাৎ লাইন বাই লাইন পড়বো। যাদের কাছে এই বইটা আছে তারা অবশ্যই বইটা নিয়ে বের করে বসবে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে একই সাথে পড়ার সাথে সাথে কিন্তু কোশ্চেনটাও হয়ে যাবে। আর এই পড়ার শেষে শেষে অর্থাৎ যতটা লাইন বাই লাইন পড়বো, তারপরে কিন্তু এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমাদের সামনে আজকে শেয়ার করব। তাহলে চলো আমরা শুরু করি সেই চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 3 থেকে। আছে কি না আজকের টপিকটা হচ্ছে বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ। এইখান থেকে কিন্তু শুরু করব, আর এখান থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো কিন্তু তোমাদের সামনে উত্তর সমেত শেয়ার করব। তাহলে চলো আমরা সেই প্রত্যাশিত ভিডিওটায় চলে যাই। শুরুতেই আমি বলবো, আজ থেকে দ্য লার্নিং চ্যানেল থেকে কিন্তু সম্প্রচার শুরু হলো কিসের অর্থাৎ 4th সেমিস্টারের। আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে এই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক অনুমোদিত ভারত ও বিশ্বের ইতিহাস দ্বাদশ শ্রেণী 4th সেমিস্টার, অধ্যাপক অসিত কুমার মণ্ডল ও বিশ্বজিৎ বাগুই। এই বই থেকে অর্থাৎ এই পারুল প্রকাশনীর এই বইটা থেকে কিন্তু শেয়ার করব, কেননা এই বইটাতে কিন্তু ডিটেলস দেওয়া আছে। আমি অনেক কটা বই দেখেছি, কিন্তু তার মধ্যে থেকে এই বইটাই আমার বেশি ভালো লেগেছে। তাই আমার ভালো লেগেছে বলে আমি মনে করি যে টিচারের ভালো লাগা মানেই ছাত্রদেরও ভালো লাগবে। তবে হ্যাঁ, যার কাছে যে বই আছে সে সেই বই নিয়েই বসতে পারো। তবে অনেক শিক্ষকের এটা পছন্দ, অনেক শিক্ষকের এটা পছন্দ নয়, অনেক ছাত্রদের এটা পছন্দ হবে, আবার অনেকের মধ্যে এটা পছন্দ হবে না। তাই আমি বলবো যার কাছে যেটা আছে এটা থাকলে তো খুবই ভালো হয়, আর যদি এটা না থাকে তাহলে কিন্তু যার কাছে যে বই আছে সে সেই বই নিয়েই কিন্তু বসে যাবে। তাহলে লাইন বাই লাইন আলোচনা করব এবং এখান থেকে অর্থাৎ লাইন বাই লাইন পড়ে দেবো। পড়ে দেওয়ার পর এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো দাগিয়ে দেবো, এবং প্রশ্নগুলো দাগানোর পর সেই প্রশ্নগুলোই খাতায় আমি লিপিবদ্ধ করেছি এবং সেটা উত্তর সমেত সেটাই তোমাদের সামনে শেয়ার করব। আর বড় প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো, যে এইভাবে লিখলে কিন্তু প্রশ্নটার উত্তরটা সঠিক হবে এবং নম্বরটা পুরো পাওয়া যাবে। তাহলে চলো শুরু করি। দেখো, শুরুতেই আজকে চলে যাব আমরা ইউনিট 3তে, অর্থাৎ যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকেই শুরু করব। দেখো, ইউনিট 3তে গিয়ে আমি বের করেছি যে ইউনিট 3 বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ, এইখান থেকেই কিন্তু আজকে শুরু হবে। আর এখান থেকেই লাইন বাই লাইন কিন্তু আলোচনা হবে এবং প্রশ্ন শেয়ার করা হবে উত্তর সমেত। তাহলে দেখো, এইখানে যে বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ, তা আমরা জানি এই বিদ্রোহগুলো অর্থাৎ এই 1857 থেকে অর্থাৎ 1600-র পরে থেকে আমাদের এই ভারতবর্ষে ইংরেজরা শাসন করেছিল এবং 1947 সালে 15ই আগস্ট পর্যন্ত এই ভারতবর্ষকে তারা শাসন এবং শোষণ করেছিল। এর মধ্যে কিন্তু অনেক বিদ্রোহ, অর্থাৎ হাতে গোনা যায় না কত বিদ্রোহ হয়েছিল। আর এই বিদ্রোহগুলো দমন হয়েছিল কিছু, শেষে এই বিদ্রোহগুলো কিন্তু এমন একটা আকার ধারণ করেছিল যাতে ব্রিটিশ সরকার 1947 সালে 15ই আগস্ট কিন্তু আমাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই তার মধ্যেই শুরু হয়েছে। দেখো, এখানে আজকে আলোচনা হবে এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ এবং তার উপস্থাপনা। তাহলে আমরা বুঝলাম যে বিদ্রোহ সমূহগুলো কী কী, আর কি ব্রিটিশ রাজটা কি, অর্থাৎ ব্রিটিশ সরকার আমাদের এখানে 1600 সালে এসেছিল, তারপরে থেকে আস্তে আস্তে আমাদের দেশে আধিপত্য বিস্তার করে আর তারপরে শোষণ এবং শাসন চালায়। এটাই কিন্তু এই বর্ণনায় থাকবে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, লাইন বাই লাইন পড়ব। দেখো, ইউনিট 3 বিদ্রোহ সমূহ ব্রিটিশ রাজ। দেখো, ভূমিকা, ভারত ইংরেজ কোম্পানির শাসনের প্রথম শতক হচ্ছে 1757। তাহলে 1600 সামথিংয়ে এসেছিল এবং 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল এই কৃষক থেকে শুরু করে নানা স্তরের মানুষের ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ, প্রতিরোধ তথা বিদ্রোহের যুগ। তাহলে এই কালপর্বে
ইংরেজ কোম্পানির লক্ষ্যই ছিল ভারতের সম্পদ এবং অর্থ লুট করা এবং তা ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া। অর্থাৎ এক কথায় বলতে পারো তারা একটা বড় ধরনের চোর, যে চোরটা নাকি আমাদের দেশ থেকে সব চুরি করে, লুটপাট করে, ডাকাতি করে সমস্ত কিছু নিয়ে চলে যায়। তাহলে এই উদ্দেশ্যে তারা এদেশে শোষণমূলক ভূমি রাজস্ব নীতি, অরণ্য আইন এবং অন্যান্য কালা আইন প্রয়োগ করে। এর মারাত্মক প্রভাব পড়ে ভারতীয় জনজীবনে, বিশেষ করে কৃষিজীবী মানুষের ওপর। কেননা যে এই ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, এই কৃষিপ্রধান দেশের মানুষরা নিরীহ শান্ত মনের মানুষ, তাদের উপরে কিন্তু অত্যাচারটা শুরু করেছিল। তাই এই কোম্পানির এই অশাসন বা অপশাসন বা শোষণের বিরুদ্ধে ভারতের নানা স্থানে অনেকগুলি ছোট বড় কৃষক ও আদিবাসী বিদ্রোহ সংগঠিত হয়। এবং তার মধ্যে এই বিদ্রোহ সময়ের মধ্যে যে 1763 থেকে 1857 খ্রিস্টাব্দে যে বিদ্রোহ হয়েছিল সেটাই আজকে আলোচ্য বিষয়। তাহলে দেখো, এই 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ও বিহারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতৃত্বে একটি বিদ্রোহ সংঘটিত হয়। এটি ছিল ভারত তথা বাংলার প্রথম কৃষক বিদ্রোহ। এটা কিন্তু 1778, এই 1763 থেকে 1780 মধ্যে। আর এই 1778 খ্রিস্টাব্দে বাংলার রাজমহল পার্বত্য অঞ্চল ও ছোটনাগপুরের পাহাড়ি উপজাতি, যেমন এই মালপাহাড়ি সর্দারগণ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্প্রসারণ নীতি এবং শোষণ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এই রুখে দাঁড়ালে, তাহলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেই মানে বিদ্রোহ। তাহলে এই বিদ্রোহ দমন করেন, এই বিদ্রোহ নেতৃত্ব দেন রাজা জগন্নাথ। যদিও এই বিদ্রোহ ইংরেজ কোম্পানির দমন নীতির কাছে হার মেনেছিল। কেন না, তারা নানাভাবে আমাদেরকে অত্যাচার করেছিল। তাহলে এটা কিন্তু দমন হয়ে গেছিলো। এবার চলে আসবো 3 নম্বরে। দেখো, 1783 খ্রিস্টাব্দে উত্তরবঙ্গের ছোটনাগপুরে জমিদারি ও ইজারাদারি শোষণের বিরুদ্ধে একটি কৃষক প্রজা বিদ্রোহ সংগঠিত হয়। তাহলে দেখো, এই কৃষক প্রজা বিদ্রোহ অর্থাৎ কৃষক এবং প্রজাদের মধ্যে, দেখো কৃষক যারা সাধারণ মানুষ আর প্রজা অর্থাৎ জমিদারের শ্রেণীর মানুষ, তাদের ইজারাদার, তাদের মধ্যে হয়েছিল। এই তারপরে দেখো 1789 খ্রিস্টাব্দে ছোটনাগপুর অঞ্চলে ইংরেজ কোম্পানির শোষণমূলক রাজস্ব নীতির বিরুদ্ধে আর একটি বিদ্রোহ হয়, যা এই তমর বিদ্রোহ নামে পরিচিত। তাহলে দেখো, এই 1789 খ্রিস্টাব্দে তমর বিদ্রোহ ঘটেছিল। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো 5 নম্বরে দেখো যে 1798 খ্রিস্টাব্দে ছোটনাগপুর অঞ্চলে এই পাঞ্চেত সম্পত্তি বিক্রির বিরুদ্ধে একটি আদিবাসী বিদ্রোহ হয়। তাহলে এটা এই পাঞ্চেত সম্পত্তি বিক্রির বিরুদ্ধে বিদ্রোহ এই 1798 খ্রিস্টাব্দে। তারপর দেখো 6 নম্বর, দেখো বাংলার প্রথম আদিবাসী কৃষক বিদ্রোহ ছিল এই চুয়ার বিদ্রোহ। কত সালে এই বিদ্রোহ দমন হয়েছিল? দেখো 1757 দুটি পর্বে হয়েছিল, 1768 থেকে 1776, আবার ছিল 1798 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত সংঘটিত হয়েছিল। তাহলে এটা চুয়ার বিদ্রোহ নামে পরিচিত। তারপরে দেখো, এই বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে খ্যাত মেদিনীপুরের কর্ণগড়ের রানী শিরোমণি। তাহলে এটাও কিন্তু মেদিনীপুরের লক্ষ্মীবাঈ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখো 1819 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের ভিল উপজাতিরা জমিদারি মহাজন এই সাউকারদের সামন্ততান্ত্রিক শোষণ এবং ইংরেজ প্রশাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ গড়ে উঠেছিল তাকে বলা হয় এই ভিল বিদ্রোহ। তাহলে কোল বিদ্রোহ গেল, ভিল বিদ্রোহ গেল। এবার দেখো, বর্তমানে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় শেরপুরের জমিদারের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে 1825 খ্রিস্টাব্দে একটি বিদ্রোহ হয়েছিল। এটাও কিন্তু এই বিদ্রোহ হয়েছিল। এটা কিন্তু বিহারের ছোটনাগপুর অঞ্চলে উপজাতিরা কোল বা হো স্থানীয় জমিদার মহাজন এবং বণিক এবং ইংরেজ প্রশাসনের বিরুদ্ধে 1831 খ্রিস্টাব্দ নাগাদ একটি আন্দোলন গড়েছিল। একে বলা হয় কোল বিদ্রোহ। তাহলে সূচনা বিদ্রোহ মানে কি বলতো? বিদ্রোহ মানে আন্দোলন, অর্থাৎ বিরুদ্ধে আন্দোলন। আর এই আন্দোলনটা তৈরি করতে গেলে কিন্তু একটা পারিপার্শ্বিক দিক লাগে, অর্থাৎ একটা তার পরিবেশ লাগে। অর্থাৎ সেই পরিবেশে যখন মানুষ একদম পিঠে ফিট থেকে যায় তখনই কিন্তু বিদ্রোহ করে। যেমন দেখো, আমরা যদি কারোর উপর অত্যাচার করি, সে যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারে সে সহ্য করবে, তারপরে কিন্তু সে রুখে দাঁড়াবে। সে পারুক আর না পারুক, অন্যায়ের বিরুদ্ধে সে রুখে দাঁড়াবেই। অর্থাৎ সে তখন নিজেকে বাঁচাতে এটা রুখে দাঁড়াবে। একটা প্রাণীকে দেখো না, যে প্রাণীকে ধরো তুমি ঘরের দরজা জানলা বন্ধ করে যদি বিড়ালকে আটকাও,
বা বিড়ালকে মারার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার বিপদ আসন্ন। অর্থাৎ সেই বিড়াল যত ছোটোই হোক না কেন, তোমাকে কিন্তু হাঁচড়ে কামড়ে দেবেই, আর তুমি তখন বাধ্য হয়ে দরজা খুলে দেবে, বেরিয়ে যাবে। তো এটাও কিন্তু সেইরকমভাবে এই কৃষকরা কিন্তু সহ্য করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছিলো, যে জায়গায় পৌঁছে গিয়ে তাদের আর বিদ্রোহ করা ছাড়া কোনো উপায় ছিল না। সেই বিদ্রোহগুলো কোনটা কোল বিদ্রোহ, কোনটা ভিল বিদ্রোহ। তারপরে দেখো 1855 থেকে 1856 খ্রিস্টাব্দ নাগাদ বাংলায় বর্তমান ছত্তিশগড়, বিহার ও বাংলা সংলগ্ন অঞ্চলে জমিদার, মহাজন, বণিক এবং ইংরেজ প্রশাসনের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্বে অনুরূপ একটি বিদ্রোহ সংঘটিত, যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। তাহলে এখানে ইতিহাস মানেই বুঝতে হবে যে এখানে সাল, আর এই সালগুলো কিন্তু পড়তেই হবে। সালগুলো না পড়লে কিন্তু আমাদের লাইন বাই লাইন কিন্তু উত্তরগুলো পাবো না, বা আমরা এমসিকিউ, টেক দ্য কারেক্ট অ্যান্সার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং কোনোটাই কিন্তু করতে পারবো না। তাই এই সালগুলো কিন্তু তোমরা পড়বে। আর এই পড়ার সাথে সাথে একটা কাজ করবে, যে এই 1600 থেকে 1700, 1700 থেকে 1800, 1800 থেকে 1900 পরপর ভাগ করে নেবে। ভাগ করে নিয়ে পড়লে পরে কি হয় বলো তো? এই ভাগ করে নিয়ে পড়লে সালগুলো মনে থাকে। দেখো এখানে যেগুলো পড়লাম তার একটা কিন্তু এই বিদ্রোহগুলির সময় সারণী দিয়ে দিয়েছে। এটা কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে, কেননা এখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে। আমি ওখান থেকে যেগুলো শেয়ার করছি সেগুলো তো আসবেই, তার সাথে সাথে এটাও আসবে। এখান থেকে কিন্তু এটা পড়ে নেবে। এবার আসবো যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ এবং তার উপস্থাপনা। দেখো এই 1757 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে পাকাপাকিভাবে কিন্তু ভারতে ইংরেজ কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়। কত সালে? এই 1757 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই সময়ের মধ্যে। দেখো হলে ভারতীয়রা ইংরেজদের ঘৃণা এবং বিদ্বেষ, বঞ্চনা, শোষণের শিকার হয়। এর প্রতিক্রিয়াস্বরূপ এই সময়ে ভারতের নানা প্রান্তে অন্তত 50টি ব্রিটিশ বিরোধী অভ্যুত্থান হয়েছিল। এগুলির মধ্যে অনেক সময় ভারতীয় সিপাহীরা সামিল হয়েছিল, কিন্তু এই অভ্যুত্থানগুলি কখনোই কিন্তু দানা বাঁধতে পারেনি, কারণ এগুলো দানা বাঁধতে দেয়নি। দানা বাঁধতে পারেনি মানে দানা বাঁধতে দেওয়া হয়নি। তাহলে কারণগুলি এগুলি ছিল অসংগঠিত এবং আঞ্চলিকভাবে সীমাবদ্ধ। তবে এই ব্রিটিশ বিরোধী ক্ষোভের চরম বহিঃপ্রকাশ ঘটেছিল 1857 খ্রিস্টাব্দ থেকে, অর্থাৎ ব্রিটিশ বিক্ষোভের ক্ষোভের চরম বহিঃপ্রকাশ। অর্থাৎ আমি বলেছি মানুষ বিদ্রোহ, অত্যাচার সহ্য করতে করতে একসময় রুখে দাঁড়ায়, এটা কিন্তু সেই রুখে দাঁড়ানো। চলে যাবো আমরা পরের পাতাতে এসে দেখো যেই কত খ্রিস্টাব্দ, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দ। 1857 খ্রিস্টাব্দে ব্যারাকপুরের সেনা ছাউনিতে ক্রমে সিপাহী বিদ্রোহের ক্ষোভের আগুন লেলিহান শিখা সে লেলিহান শিখার মতো ভারতের অপরাপর সেনা ছাউনিতে ছড়িয়ে পড়ে। আর এই গড্ডলিকে প্রবাহ যোগ দেয় দেশের নানা প্রান্তের নানা স্তরের অগণিত, বঞ্চিত, শোষিত মানুষ। ক্রমশ এই ক্ষোভ বিক্ষোভের বিদ্রোহের আকার নেয়, যাকে আমরা বলবো সিপাহী বিদ্রোহ। তাহলে সিপাহী বিদ্রোহটা আমরা বুঝতে পারলাম। উল্লেখ্য যে এই 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে সংগঠিত সাঁওতাল বিদ্রোহের পর থেকে এই বিদ্রোহ একটি সর্ববৃহৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল, এই সিপাহী বিদ্রোহ। এবার আমরা আসবো সিপাহী বিদ্রোহের একটু পরিচয়। দেখো এই পো থেকে এই ফরাসি শব্দ সিপাহী কথাটি এসেছে, যার অর্থ সৈনিক বা অশ্বারোহী। এর অর্থ পদাতিক সৈনিক, অর্থাৎ যারা পায়ে হেঁটে যুদ্ধ করে, সেটা হচ্ছে পদাতিক সৈনিক। মোগল যুগে এদের নিয়েই গড়ে উঠেছিল মোগল পদাতিক বাহিনী। তাহলে পদাতিক বাহিনী কী হবে? পদাতিক বাহিনীতে তার পায়ে হেঁটে যুদ্ধ করবে। এদেশে ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানিগুলি, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর তারা তাদের এই বাণিজ্য কুঠিগুলির নিরাপত্তা বিধান, সেই সঙ্গে সাম্রাজ্য বিস্তারের জন্য এই ধরনের বাহিনী গড়ে তোলে। এই 1848 খ্রিস্টাব্দ সিস্টাঞ্জ লরেন্স নামে এক সেনাকর্তা ভারতীয়দের নিয়ে প্রথম একটি সামরিক বাহিনী গড়ে তোলেন। এই জন্য তাকে ভারতীয় সামরিক বাহিনীর জনক বলা হয়। কাকে? এই সিস্টাঞ্জ লরেন্সকে। এবার এদিকে প্রশাসনিক সুবিধার্থে ইংরেজ সরকার কি করেছিল? তাদের বাণিজ্যিক অঞ্চলগুলিকে 3টি ভাগে ভাগ করে দিয়েছিল। একটা হচ্ছে মাদ্রাজ, বোম্বাই, আর একটা হচ্ছে বাংলা। এই 3টি প্রেসিডেন্সিতে বিভক্ত করে দিলে কী হবে? শাসন করাটা কিন্তু, বাণিজ্যিক কাজও শাসন করাটা কিন্তু খুব সহজেই হয়ে যায়।
স্বাভাবিকভাবেই এই প্রেসিডেন্সিগুলির নিরাপত্তার জন্য স্ব গভর্নরের উদ্যোগে নিজস্ব স্থায়ী সেনাবাহিনী গড়ে ওঠে। এগুলির নেতৃত্ব ছিলেন এক একজন করে কমান্ডার ইন চিফ, আর ক্রমে এই সেনাবাহিনীগুলিতে অন্তর্ভুক্ত হয়ে পৃথক পদাতিক বাহিনী, গোলন্দাজ বাহিনী, অশ্বারোহী বাহিনী। তাহলে পদাতিক বাহিনী পায়ে হেঁটে, গোলন্দাজ বাহিনী যারা কামান গোলা নিয়ে চলবে, আর অশ্বারোহী বাহিনী যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করবে, এই তিনটেতে পরিণত হলো। এগুলি আবার কতগুলি রেজিমেন্ট, ব্যাটালিয়ান, কোম্পানিতে বিভক্ত ছিল। আর উল্লেখ্য যে প্রাথমিকভাবে ইংরেজ কোম্পানি মূলত উত্তরপ্রদেশ, বিহার এবং উচ্চ বর্ণের ব্রাহ্মণ ও রাজপুতদের বাংলা সেনাবাহিনীতে নিয়োগ শুরু করে। যেমন 1757 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর ক্লাইভ পূর্বীয় সেনাদের অযোধ্যা এবং বিহারের যুবক যারা বাংলার নবাবের সেনাবাহিনীতে পূর্বে কাজ করতো তাদেরকে নিল। তাহলে কী হলো দেখো, সুবিধা কোন দিক থেকে, যে নবাবের সেনাবাহিনীতে কাজ করতো তাদেরকে নিয়ে নিচ্ছে, অর্থাৎ সব কিছু তারা জানে। এই নিয়ে পল্টন কি, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট নামে একটি রেজিমেন্ট গড়ে তুলেছিলেন। অন্যদিকে এই মাদ্রাজ, বোম্বে আর প্রেসিডেন্সিতে বিভিন্ন সম্প্রদায় যেমন মারাঠা, শিখ, পাঞ্জাবি, জাট, গুর্জার, গোর্খা, ডোগরা, মুসলিম প্রভৃতি থেকে সেনা নিয়োগ করা হতো। তবে এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে এই ভারতীয়দের মূলত পদাতিক বাহিনীতে নিয়োগ করা হতো। কেন দেখো, এই ভারতীয়রা মূলত পদাতিক বাহিনী, যারা পায়ে হেঁটে যুদ্ধ করবে। তাহলে দেখো কোথায় দেয়নি, গোলাবারুদেও দেয়নি। কেন এই গোলাবারুদে দেয়নি, কেন না অশ্বারোহীতে দেয়নি, তাদেরকে পায়ে হেঁটে। তার মানে এর একটা পূর্ব পরিকল্পনা থাকে যে এখানে কিন্তু ওরা, অর্থাৎ ইংরেজি এক কথায় বলতে পারো কোনো পূর্ব পরিকল্পনা ছাড়া, কোনো অসৎ উদ্দেশ্য ছাড়া তারা কিন্তু আমাদের দেশে কোনো কিছুই করেনি। যদি দেখো রেল করেছে, কী সুন্দর না রেল চলছে, কিন্তু রেল কি তারা করেছে? হ্যাঁ করেছে অবশ্যই, কিন্তু রেল করে গেছে, আমরা তার উপর উন্নত করেছি। কিন্তু দেখো এই রেলটা করেছে তারা কী করেছে, চুরি করে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ তারা এক কথায় বড় ধরনের চোর, অর্থাৎ ডাকাত বলতে পারো। অর্থাৎ ডাকাতি করে আমাদের দেশ থেকে লুটপাট করে সব নিয়ে গেছে। আর আমাদের দেশ আজকে কি হয়েছে না, কৃষিপ্রধান দেশ বলেই আমরা কিন্তু এখনও কিন্তু সেই জায়গাগুলো দখল করে উঠতে পারিনি পুরোটা। তবে এখন কিন্তু আর ভারতের উপরে এইভাবে শোষণ বা শাসন চালানো প্রায় অসম্ভব বললেই বুঝতে পারো। এবার আসবো আমরা সেই সিপাহী বিদ্রোহ। দেখো একটা বিদ্রোহ গড়ে ওঠে কিন্তু এটা কোনো সামান্য ঘটনাকে নয়। অর্থাৎ বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে এই কোনো আকস্মিকভাবে হঠাৎ করে ঘটেনি। এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে। এর পিছনে ছিল ইংরেজ কোম্পানির বিরুদ্ধে বিগত 100 বছরের দেশের সাধারণ মানুষ এবং সিপাহীদের পুঞ্জীভূত ক্ষোভ। এবং এই ক্ষোভ বিক্ষোভ অনেকগুলি, অর্থাৎ বিক্ষোভের কারণগুলি নানা ভাগে ভাগ করা হয়। দেখো আমি বলেছি যে দেখো একটা বিড়ালকেও যদি আমরা মারি, সে কিন্তু রুখে দাঁড়াবে একটা সময় পরে, একটা স্টেজ পরে। কিন্তু এখানে কিন্তু সেটাই ঘটেছিল না। এই সিপাহী বিদ্রোহ কিন্তু কোনো একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ঘটেনি, এর কিন্তু অনেকগুলো কারণ কিন্তু ছিল। দেখো সেই কারণগুলোর মধ্যে দেখো এই আমরা এটা লেখার সময়, অর্থাৎ এখানে একটা কোশ্চেন যে সিপাহী বিদ্রোহের কারণগুলি লেখো, বা এখানে কিন্তু কোশ্চেনটা কীভাবে আসতে পারে জানো, এখানে একটা আসতে পারে সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণগুলি লেখো একটা, তার 2 নম্বরে আসতে পারে নাকি না সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি লেখো, দুটো কোশ্চেন। এই দেখো অর্থনৈতিক কারণ এটা আসতে পারে। আবার বললো যে সিপাহী বিদ্রোহের ধর্মীয় কারণটি আলোচনা করো। দেখো এই ধর্মীয় কারণটা কোথায়, এখানে। তাহলে 3টিকে, এখানে ধর্মীয় কারণ, এখানে দেখো এখানে অর্থনৈতিক কারণ, এখানে দেখো কি না রাজনৈতিক কারণ। এটা 3টে তো কারণ আছেই। এছাড়াও দেখো পরের পাতাতে গিয়ে আমরা দেখব যে এর কিছু সামরিক কারণও থাকে। এই সামরিক কারণ ছাড়াও আরও কিছু কারণ থাকে, অন্যান্য কিছু কারণ, সেটাও কিন্তু এই সিপাহী বিদ্রোহকেই সিপাহী বিদ্রোহের যুদ্ধকে আরম্ভিত করেছিল। তাহলে দেখো কি হলো, এখানে কোশ্চেনটা একরকমভাবে আসবে যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ আকস্মিকভাবে ঘটেনি, এর পিছনে ছিল ইংরেজ কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ কত বছরের, প্রায় 100 বছরের দেশের সাধারণ মানুষ সিপাহীদের পঞ্জীভূত ক্ষোভ। আর এই ক্ষোভের অর্থাৎ বিক্ষোভের কারণগুলিকে নানা ভাগে ভাগ করেছে, এটা কিন্তু কারণ।
তাহলে আমরা এখানে লিখতে পারবো যে দেখো এই কোশ্চেনটা যদি তোমরা এরকমভাবে লেখো না, আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। দেখো আমি তোমাদের বলি যে ধরো এরকম একটা দিল যে সেপাহী বিদ্রোহের কারণ, যদি ধরো এরকমই দেয় যে সেপাহী বিদ্রোহের উপরে চলে গেল না, আচ্ছা সরি, এখানে একটু সুন্দর করে দেখাতে হবে, একটা নিচে দেখায়, হ্যাঁ সবচেয়ে ভালো হবে। দেখো এখান থেকে যদি দেখায়, ঠিক এইখান থেকে যে সেপাহী বিদ্রোহের এই কারণ, হ্যাঁ এই সেপাহী বিদ্রোহের কারণ যদি এরকম একটা দেখায়, দেখানোর পরে কি করতে হবে না, এই সেপাহী বিদ্রোহের যে কারণগুলো আছে না, সেই কারণগুলোকে তোমাদের দেখাতে হবে। অর্থাৎ কী কী কারণগুলো, দেখো এই কারণগুলোকে আমি যদি নিচে নামিয়ে এসে দেখাই, যে এখানে যদি 3-4টে কারণ হিসাবে দেখাই, 1 নম্বর কারণ হিসাবে এটা দেখাবো, 2 নম্বরে এটা দেখাবো, 3 নম্বরে একটা দেখাবো, 4 নম্বরে একটা দেখাবো। তো 1 নম্বরে যদি আমি দেখাই যে এবার যদি আমরা এখানে 1 নম্বর, এখানে 2 নম্বর, এখানে 3 নম্বর, এখানে 4 নম্বর দিলাম, এটাকে চিত্র করে নিলে ধরো মোটামুটি একটা চিত্র এটা। এবার চিত্র করে নিয়ে আমি 1 নম্বর কারণ হিসাবে লিখতে পারবো যে দেখো একটা হচ্ছে রাজনৈতিক কারণ, তাহলে এই রাজনৈতিক কারণকে আবার দেখো কতগুলি ভাগে ভাগ করেছে। যদি এই প্রশ্নটা দেয় যে সেপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণগুলি লেখো, তাহলে আমরা এরকম 4টে ভাগে ভাগ করবে নেব। তার মধ্যে থেকে দেখাবো যে এই সেপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণগুলি হলো এটা। এর মধ্যে থেকে দেখাবো যে এটা ধরো রাজনৈতিক কারণের বলে বলছি তো ঔপনিবেশিক শাসন, ঔপনিবেশিক শাসন। এবার এটা 1 নম্বর ক দেখাবো, খ বা 2 নম্বর দেখাবো। 2 নম্বর দেখবো যে সাম্রাজ্যবাদ নীতি, এটা নীতি দেখাবো। তারপরে দেখাবো 3 নম্বর দেখাবো না এই অর্থনৈতিক কাজ, এই অর্থনৈতিক কাজ। 4 নম্বর দেখাবো, এবার দেখো যদি এরকমই দেয়, 3 নম্বর 3টে করে যদি দেয়, তাহলে আমার দেখো এখানে 3টে কারণ আছে। যদি আমরা প্রথমে এই চিত্রটা এঁকে নেবো সেপাহী বিদ্রোহের কারণকে দেখাবো, একটা রাজনৈতিক কারণ, একটা কোনটা কী কারণ, অর্থনৈতিক কারণ, একটা ধর্মীয় কারণ, একটা হচ্ছে অন্যান্য কারণ, হ্যাঁ বা আরেকটা হচ্ছে সামরিক কারণ হিসাবেও তোমরা দেখাতে পারো। তাহলে আমরা যদি 4টে এরকম বড় প্রশ্নে এরকম যদি নম্বরটা আসে সেপাহী বিদ্রোহের কারণগুলি লেখো, তাহলে কিন্তু আমাকে চিত্র এটাই আঁকতে হবে। আঁকার পরে কিন্তু 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, অর্থাৎ 1 নম্বরে রাজনৈতিক কারণ, 2 নম্বরে দেখাবো হচ্ছে কি না এই অর্থনৈতিক কারণ, 3 নম্বর দেখাবো ধর্মীয় কারণ, 4 নম্বর দেখাবো যে অন্যান্য কারণ, বা এখানে আরেকটা কারণ দেখাতে পারো যে সামরিক কারণ দেখাতে পারো। আবার যদি মনে করো যে এটাকে একটু বাড়িয়ে দিয়ে এটা 4 নম্বর করে এটাকে যদি 5 নম্বর করে দাও, হ্যাঁ এটাও হবে, এটা 5 নম্বর যদি করে দাও, তাহলে কি এটা 4 নম্বর, এটা 5 নম্বর। 4 নম্বর কারণটি সামরিক কারণ এবং 5 নম্বরে অন্যান্য কারণ হিসাবে দেখাতে পারো। তাহলে আমাদের এই 4টে কারণ, এই 5টা কারণ কিন্তু দেখাতেই পারো। এবার যদি এর মধ্যে থেকে যে যদি এরকম হয় যে রাজনৈতিক কারণগুলি লেখো, এই রাজনৈতিক কারণটাকে তাহলে ইন্ডিকেট করতে হবে। ইন্ডিকেট করে নিয়ে একে আবার চিত্রের মধ্যে দিয়ে দেখাতে হবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এইটা যদি এরকমভাবে 3টেকে এইভাবে দেখাতে পারি, আর শুরুতে যদি একটা সূচনা বলে ব্যাপার থাকে, এই সূচনা বলে ব্যাপার সেপাহী বিদ্রোহটা কেন হয়েছিল, কী ব্যাপার, এটা যদি দেখাতে পারি। আর যদি এই উপসংহার হিসাবে এই উপসংহারটা দেখাতে পারি, যেখানে লাইনটা লিখবো এইটুকু, তারপরে এইটুকু, তারপরে এইটুকু, এরকম 3-4টে লাইন লিখবো। এখানে সূচনাতে যদি এইটুকু লেখো, তারপরে এইটুকু লিখলো, তারপরে এখানে শেষ, অর্থাৎ যেখান থেকে মোটামুটি শুরু হচ্ছে 2 লাইন 2 লাইন বাইরে মাঝামাঝি জায়গায় শেষ করে দিতে হবে। এইরকমভাবে যদি তোমরা লিখতে পারো, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। না এর কারণগুলো সঠিকভাবে দেখানো যাবে। আর কি হবে, এই প্রশ্নগুলো যেভাবেই আসুক না কেন, যে সেপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ দেখাতে পারবে, তো সেপাহী বিদ্রোহের সামাজিক কারণও দেখাতে পারবে, সেপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণও দেখাতে পারবে, আবার সেপাহী বিদ্রোহের ধর্মীয় কারণও দেখাতে পারবে। এইটা যে কোনো দিক থেকে যে কোনোভাবেই কোশ্চেনটা আসলে পরে কিন্তু তোমরা দেখাতেই পারবে। তাই আমি বলবো যে কোশ্চেনগুলো লেখার সময় কিন্তু এই নীতিটা অবশ্যই পালন করবে, তাহলে কিন্তু নাম্বারটা পুরোটাই পেয়ে যাবে। এবার চলে আসবো, দেখো যে আমরা আবার বইতে চলে এসেছি। এই বইতে চলে এসে দেখো আমরা এবার দেখতে চাইছি যে এই সেপাহী বিদ্রোহের কারণগুলো কী কী।
দেখো এই সেপাই বিদ্রোহের কারণগুলো কি কি, দেখো একটু একটু করে আলোচনা করি। দেখো যে সেপাই বিদ্রোহের রাজনৈতিক কারণ, দেখো এই রাজনৈতিক কারণের মধ্যে দেখো একটা হচ্ছে ঔপনিবেশিক শাসন, এটা লিখতে হবে। তাহলে আমাদের পাতাটা কোনটা, পাতাটা হচ্ছে 2 নম্বর পাতা। আমাদের কোন বই এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই বইটা অর্থাৎ ভারত ও বিশ্বের ইতিহাস, এটা কিন্তু এই অধ্যাপক অসিত কুমার মণ্ডল আর বিশ্বজিৎ বাগুই এইখান থেকে কিন্তু শেয়ার করছি। যাদের কাছে এই বইটা আছে তারা কিন্তু এই পাটটা তুলে নেবে। তাহলে যদি সেপাই বিদ্রোহের রাজনৈতিক কারণ আসে তাহলে লিখবে যে ঔপনিবেশিক শাসন, আর লেখার প্রসেসটা দেখিয়ে দিয়েছি, সাম্রাজ্যবাদ নীতি, তারপরে অর্থনৈতিক কাজ, এটা কিন্তু সেপাই বিদ্রোহের কিন্তু রাজনৈতিক কারণ। আর যদি অর্থনৈতিক কারণ আসে তাহলে তো আরও ভালো। দেখো সেপাই বিদ্রোহের কারণটা লিখবে, আর এই অর্থনৈতিক কারণটা কি সেটা লিখবে। লেখার পরে দেখো এই লিখবে অর্থনৈতিক কারণ, লিখেই যে ঔপনিবেশিক অর্থনীতি এটা লিখবে। তারপরে দেখো ভূমি রাজস্ব বৃদ্ধি কী কী ঘটেছিল, 76-এর মন্বন্তর ঘটেছিল, আর কি এই চিরস্থায়ী বন্দোবস্তার রাজতন্ত্রের দ্বৈত শাসন, এগুলো সব এর মধ্যে পড়ে যাবে। এর মধ্যে থেকে ছোটো ছোটো কোশ্চেনগুলো কিন্তু আমি শেয়ার করেছি, এটা তোমাদের সামনে বলবো। তো এটা আমি স্ক্রিনশট তুলে নিতে বলবো, কারণ কি স্ক্রিনশট তুলে নিলে কিন্তু তোমাদের পড়তেই সুবিধা হবে, তাই এখান থেকে স্ক্রিনশট তুলে নেবে। তারপরে যে সম্পদ নিষ্কাশন, দেখো তারপর হচ্ছে অন্যান্য কারণ, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার যদি সেপাই বিদ্রোহের সামাজিক কারণ আসে তাহলে লিখবে, সামাজিক কারণটা লিখবে, উল্লেখ করে ভারতীয়দের প্রতি ঘৃণা, অর্থাৎ ইংরেজরা প্রথম থেকেই ভারতীয়দেরকে ঘৃণা করতো। তাহলে দেখো এই কারণগুলো, এটা যদি আমি একটু বিশ্লেষণ করি, দেখো যে ভারতীয়দের প্রতি ঘৃণা এ কথা বলার অপেক্ষা রাখে না যে ইংরেজরা এদেশের মানুষকে অত্যন্ত ঘৃণার চোখে দেখত এবং তারা ভারতীয়দের নেটিভ কালা আদমি বলে ডাকতো। তাহলে ভাবো যে তাদের কত বড় সাহস, যে সাহসের বলে তারা আমাদেরকে এই নামে ডাকতো। তাহলে আজকের দিনে কিন্তু এটা একটা লজ্জাকর ব্যাপার। তারপরে লর্ড কর্নওয়ালিস ঘোষণা করেছিলেন যে হিন্দুস্থানের প্রতি মানুষ অধঃপতিত জাতি, আর ভারতীয়দের সম্পর্কে ইংরেজের এই অধ্যত্ব এবং ঘৃণা এদেশের মানব সমাজে অর্থাৎ জনমানুষের দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এই একটা। 2 নম্বর দেখো কারণ যে সমদূরত্ব নীতি। দেখো এই সামাজিক ক্ষেত্রেও ইংরেজরা ভারতীয়দের কাছ থেকে দূরে থাকতো, তারা এদেশের মানুষের সঙ্গে বিশেষ মেলামেশা করতো না। ইংরেজদের সঙ্গে এক জায়গায় বা এক সারিতে বসা বা এক ট্রেনে ভ্রমণ বা এইসব নিষিদ্ধ ছিল। এ কারণে ইউরোপিয়ান, দেখো কী সাহস, তাহলে ভাবো যে এই কারণে ইউরোপিয়ান ক্লাবগুলিতে গেটে লেখা থাকতো এখানে কোনো ভারতীয় বা কুকুরদের প্রবেশ নিষেধ। তাহলে ভাবো যে এখন আমাদের গায়ের লোম কাটা দিয়ে উঠছে, অর্থাৎ গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠছে না তাদের এই কাজকর্ম দেখে। লিখে রাখতো যে কোনো ভারতীয় এবং কুকুরের প্রবেশ নিষেধ। ভাবতে পারছো তোমরা যে কি তারা লিখে গেছেন। তাহলে এই যে এটা লেখা, তাহলে ভাবো ভারতীয়রা সব কি কুকুর? তোমাদের যদি এরকম হয় তাহলে ভাবো যে কি তাদের বলা উচিত, তাদের সঙ্গে কীরকম ব্যবহারটা করা উচিত। এবার আসবে দেখো 3 নম্বর চাকরিতে বঞ্চনা, অর্থাৎ চাকরির ক্ষেত্রে ভারতীয়দের এই অবাধ নিয়োগ বন্ধ ছিল, আর কর্মক্ষেত্রে ভারতীয়ের উপযুক্ত সম্মান দেওয়া হতো না। এছাড়াও বিচারক পদ থেকে শুরু করে সরকারি উচ্চ পদগুলিতে ভারতীয়দের নিয়োগ করা হতো। তাহলে দেখো ইউরোপে দিয়ে নিয়োগ করা হতো, ভারতীয়দের নিয়োগ করা হতো না। এবার দেখো তারপরে কি না সমাজ সংস্কার। এদেশে সমাজ সংস্কারের উদ্দেশ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছু সমাজ সংস্কারক মূলক আইন প্রবর্তন করেন, যেমন সতীদাহ প্রথা নিবারণ 1829, বিধবা বিবাহ 1856 ইত্যাদি। এছাড়াও এদেশের স্থির শিক্ষার প্রসার, রেলপথ স্থাপন, টেলিগ্রাফের প্রসার, খ্রিস্টান মিশনারি ধর্মপ্রচার প্রভৃতি বিভিন্ন ভারতীয়রা ভালো চোখে দেখেননি। তাই এই রক্ষণশীল হিন্দু ধর্ম গোড়া মুসলমানগণ ইংরেজদের কার্যকলাপে সন্দিহান হয়ে পড়েছিল। আর তারপরে দেখো এই পৈতৃক সম্পত্তির অধিকার, অর্থাৎ ইংরেজ কোম্পানি 1850 খ্রিস্টাব্দে 21 নম্বর রেগুলেশন বলবৎ করে। এতে বলা হয় যে এখন থেকে কোনো ভারতীয় ধর্মান্তরিত হলে সে তার পিতার সম্পত্তি ভাগ পাবে। এই ঘোষণা ভারতীয়রা খুশি হয়নি। আর হচ্ছে দেখো এবার আসবো ধর্মীয় কারণ। ধর্মীয় দিক থেকে কিন্তু কারণটা আসতে পারে যে তাদের এই কার্যকলাপগুলো কিন্তু নিয়ে আসতে পারে। তো এটাও একটু আলোচনা করি। দেখো একটু ছোট আছে যে এদেশে ইংরেজদের যদি আসে যে সেপাই বিদ্রোহের কারণগুলি লেখো, তারপর সেপাই বিদ্রোহের ধর্মীয় কারণগুলি কী কী লেখো, এটা তাহলে লিখে দেবো যে এদেশে ইংরেজদের নানা কার্যকলাপ এবং
ভারতীয়দের বিভিন্ন ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছিল, তা বলা বাহুল্য, যা সিপাহী বিদ্রোহের পটভূমি রচনা করতে সাহায্য করেছিল। দেখো 1 নম্বর হচ্ছে কী কী লিখবে, মিশনারিদের কার্যকলাপ। 2 নম্বর চলে যাব একদম কোথায় না, কোম্পানির শিক্ষানীতি, এটাতে চলে যাব। 3 নম্বর দেখো পক্ষপাতমূলক নীতি, এটা লিখবো, অর্থাৎ তোমরা একটা ছবিটা তুলে নেবে, তাহলে কিন্তু পড়তে সুবিধা হবে। হ্যাঁ, তোমরা একটু ছবিটা তুলে নাও, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পড়তে পারবে। অর্থাৎ কোশ্চেনগুলো অনেক বড় বড়, অর্থাৎ 3-4টে কোশ্চেন, বড় কোশ্চেন একটার মধ্যে, অর্থাৎ সিপাহী বিদ্রোহের কারণগুলো কিন্তু এরকমভাবেই আসতে পারে। এবার আসবো যে সিপাহী বিদ্রোহের সামরিক কারণগুলো কী কী। দেখো সামরিক দিক থেকে অনেক কারণ ছিল। এই সামরিক কারণটা একটা পুরোটাই একটা 1 নম্বর 2 নম্বর করে পয়েন্টস লেখা আছে। আর একটা হচ্ছে যেটা আলোচনা করব যে অন্যান্য কারণগুলো। এছাড়াও দেখো এই বিদ্রোহের পশ্চাতে নানা কিছু কারণ লক্ষ্য করা যায়, যেমন দেখো এই অধ্যাপক রুদ্রাংশু মুখার্জি তার অ্যাওয়ার্ড এন রেভেল 1857 থেকে 58 গ্রন্থে বলেছেন যে ভারতীয় গুজব ভীতি ও আতঙ্ক সিপাহীদের ঐক্যবদ্ধ হতে সাহায্য করেছিল। একথা যে কথার কথা নয়, তা প্রমাণিত হয়েছে সিপাহীদের আচরণে। কি না, দেখো বিদ্রোহ শুরু হওয়ার আগের দিন এই সীতাপুরে সেনা ছাউনিতে সিপাহীরা তাদের জন্য বরাদ্দ এই আটা স্পর্শ করতে স্বীকার করেছিল, কারণ তাদের বদ্ধমূল ধারণা ছিল যে ইংরেজরা তাদের জাতি মারার জন্য আটাকে এই অপবিত্র করে রেখেছে। দেখো এই 2 নম্বর দেখো কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক C.A. ভেইরি সিপাহী বিদ্রোহের অন্যতম কারণ হিসাবে ভারতের প্রান্তিক গোষ্ঠী মানুষের, যেমন ভাট্টি রাজপুত, গুর্জর, বাঞ্জারা, এদের অসন্তোষের কথা বলেছেন। এই মতে বা তার মতে এই পশুচারণ গোষ্ঠীর মানুষরাই প্রথম অসামরিক ইংরেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আঘাত এনেছিল। তাহলে দেখো এইটুকুই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো এখান থেকে আমি দেখো সিপাহী বিদ্রোহের একটা হচ্ছে সামরিক কারণগুলি লেখো, এটা কিন্তু এই পাতা থেকে আমি প্রশ্নটা বলে দিয়েছি, পোস্টে খাতায় বলে দেবো। আর তারপরে দেখো এখানে আসবে যে এই পাতা থেকে কিন্তু এটা কিন্তু অর্থনৈতিক কারণ, আর ধর্মীয় কারণের কিছুটা, সামাজিক কারণ, আর এখানে কিন্তু রাজনৈতিক কারণটা এখানে রয়েছে। তো এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে শেয়ার করব, সেই প্রশ্নগুলো কিন্তু উত্তর সমেত সেগুলো আমি তোমাদের বলে যাব পরপর, আবার সেই প্রশ্নগুলোর উত্তরটাও কিন্তু তোমাদের সাথে সাথে দিয়ে দেবো। তাহলে দেখো এখানে আসবো, এবার দেখো এখান থেকে প্রথমেই একটা স্ক্রিনশট তুলে নেবে পুরোটা, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে এবং প্রশ্নগুলো আমি পরপর বলে যাব উত্তর সমেত। দেখো ভারতে ইংরেজ কোম্পানির শাসনের প্রথম শতক কোনটি, অর্থাৎ এই 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ। 2 নম্বর দেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কবে ঘটেছিল, কবে থেকে শুরু হয়েছিল, দেখো এই 1763 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে। তারপর দেখো ভারতে প্রথম কৃষক বিদ্রোহ কবে হয়, 1763 খ্রিস্টাব্দে 1800 খ্রিস্টাব্দের মধ্যে। তারপর দেখো তমর বিদ্রোহ কবে হয়, এই 1789 খ্রিস্টাব্দে। 6 নম্বর দেখো 6 নম্বর প্রশ্ন দেখো যে চুয়ার বিদ্রোহ কবে হয়, এই 1768 থেকে 1776 খ্রিস্টাব্দ। এবং এবার চলে আসবো যে দেখো এবার চলে কোন বিদ্রোহ, কোল বিদ্রোহ কবে হয়, দেখো এই কোল বিদ্রোহ 1831 খ্রিস্টাব্দে হয়। তারপর চলে যাবে ভিল বিদ্রোহ কবে হয়, দেখো ভিল বিদ্রোহ হয় 1819 খ্রিস্টাব্দে। তারপর দেখো সাঁওতাল বিদ্রোহ কবে হয়, 1855 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে। এবার চলে যাবো তারপরে পরের পাতাতে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু তোমাদের পড়তে সুবিধা হবে। হ্যাঁ, এখানে কিন্তু এই পাতাটা একটা স্ক্রিনশট তুলে নাও পুরোটা, তারপরে তোমাদের কোশ্চেনগুলো বলি। হ্যাঁ দেখো কোশ্চেনগুলো হচ্ছে, দেখো এই ভারতে কবে ইংরেজ শাসন পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত হয়, দেখো 1757 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে। তারপর দেখো 10 নম্বর কোশ্চেন, দেখো সিপাহী বিদ্রোহ কবে হয়, 1857 খ্রিস্টাব্দে। 11 নম্বর কোশ্চেন, সেপোপে কথাটি কোথা থেকে, কোন শব্দ থেকে এসেছে, দেখো এই সেপে কথাটি এসেছে ফরাসি শব্দ সেপাহী থেকে, যার অর্থ সৈনিক বা অশ্বারোহী। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, ভারতীয় সামরিক বাহিনীর জনক কাকে বলা হয়, অর্থাৎ এই সিনজার লরেন্সকে কিন্তু এই ভারতীয় সামরিক বাহিনীর জনক বলা হয়। 13 নম্বর কোশ্চেন, দেখো প্রশাসনিক সুবিধার জন্য ইংরেজ কোম্পানি
তাদের এই বাণিজ্যিক অঞ্চলগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? তার 3টি ভাগে। দেখো, একটা হচ্ছে মাদ্রাজ, বোম্বাই এবং বাংলা, এই 3টি ভাগে ভাগ করা যায়। তারপর চলে যাবো আমরা পরের পাতাতে, আবার একটা স্ক্রিনশট তুলে নেবে। দেখো, এখানে কিন্তু কোশ্চেনটাও উত্তরটা পুরোটাই রয়েছে, এখান থেকে কিন্তু তুলে নেবে। তাহলে দেখো, তোমাদের 4th সেমিস্টার পড়তে কোনো সমস্যাই আসবে না। দেখো 1 নম্বর, এবার 14 নম্বর কোশ্চেন দেখো, কে কত সালে লাল পল্টন রেজিমেন্ট গঠন করেন? অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে বা সালে বাংলার গভর্নর ক্লাইভ। তারপরে 15 নম্বর কোশ্চেন দেখো, ভারতে প্রতিষ্ঠিত প্রথম ইউরোপিয়ান ক্লাব কবে গড়ে ওঠে? 1827 খ্রিস্টাব্দে বেঙ্গল ক্লাব। 16 নম্বর কোশ্চেন দেখো, ইংরেজ কোম্পানি ক্লাবের সাংস্কৃতিক প্রসার ঘটেছিল কবে থেকে? অর্থাৎ 1870 থেকে। 17 নম্বর কোশ্চেন দেখো, সতীদাহ প্রথা নিবারণ আইন কবে ঘটে? অর্থাৎ 1829 খ্রিস্টাব্দে। 18 নম্বর কোশ্চেন, বিধবা আইন কবে পাশ হয়? 1856 খ্রিস্টাব্দে। তারপরে দেখো শেষ কোশ্চেনটা দেখো, যে কত সালে ইংরেজ সরকার 21 নম্বর রেগুলেশন আইন বলবৎ করেন? 1850 খ্রিস্টাব্দে। আর একটা পাতা দেখো আছে, এখনও আরও একটা পাতাই আছে, এই একটা পাতা তোমাদের সামনে শেয়ার করব, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা হয়ে যাবে। আর আজকের এই ভিডিওটা আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটা করে লাইক দিয়ে দেবে। আর কি হবে, তাহলে বন্ধুরাও জানতে পারবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছে তারা কিন্তু লাইক দেবে। আর কি হবে না, আর তোমরা তোমাদের জিজ্ঞাসা কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা কী ধরনের জিনিসগুলো চাইছো। আমরা আমাদের মতন, অর্থাৎ আমি আমার মতন করে কিন্তু প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করছি আর উত্তর লিখে পাঠাচ্ছি তোমাদের, আর পাই টু পাই আলোচনা করে দিচ্ছি। এবার দেখো 20 নম্বর কোশ্চেন দেখো, বাংলায় 76-এর মন্বন্তর কবে ঘটে? 1770 খ্রিস্টাব্দে। 21 নম্বর কোশ্চেন, কে কত সালে ইনাম কমিশন গঠন করেন? লর্ড ডালহৌসি 1852 খ্রিস্টাব্দে। 22 নম্বর ক্ষেত্রে, দ্বৈত শাসন ব্যবস্থা কে কত সালে চালু করেন? লর্ড ক্লাইভ চালু করেন। এবার দেখো 23 নম্বর কোশ্চেন, কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? 1856 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 24 নম্বর কোশ্চেন, কত খ্রিস্টাব্দে দামোদর রাও এর মৃত্যু হয়? 1851 খ্রিস্টাব্দে। এবার 25 নম্বর কোশ্চেন দেখো, যে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কারণগুলি লেখো। আমি বলেছি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় সব কারণ বা অন্যান্য সব কারণ কিন্তু আলাদা আলাদাভাবে আসতে পারে। আর কোশ্চেনটা তোমরা লিখবে, যদি সিপাহী বিদ্রোহের কারণ দেয় তাহলে ওইভাবে প্রত্যেকটা পার্ট লিখবে, আর প্রত্যেকটা পার্টের জন্য একটা দুটো করে লাইন লিখবে, তাহলেই কিন্তু পুরো নম্বরটা তোমাদের এসে যাবে। তাহলে দেখো, তাহলে তোমাদের কাছে কিন্তু এটা খুব সুন্দরভাবেই বোঝা হয়ে যাবে যে কিভাবে কোশ্চেনটা লিখতে হবে। তাহলে আমরা কিভাবে কোশ্চেন লিখব, কী কোশ্চেনগুলো পড়ব, সেগুলো কিন্তু আজকে এখান থেকেই কিন্তু বুঝে নিলাম। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে বন্ধুরা এইটার সম্পর্কে, অর্থাৎ এই ভিডিওটার সম্পর্কে জানতে পারে, 4th সেমিস্টারের পরের পড়াটা কীভাবে পড়তে হবে তারাও জানতে পারবে। তাহলে এই আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, তাহলে কী হবে, বন্ধুরাও কিন্তু এই 4th সেমিস্টার সম্পর্কে একটা সাধারণ জ্ঞান হয়ে যাবে এবং তারাও কিন্তু ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। এখন কিন্তু জ্ঞানের কথা বলছি না আমি, এখন কিন্তু কীভাবে আমাদের পড়তে হবে, আমরা প্রচুর সময় অতিবাহিত করে ফেলেছি। এই উৎসবের মরশুমে অনেক সময় অতিবাহিত করার পরে এখন কিন্তু আমাদের মনটা কিন্তু একটু অন্যভাবে রয়েছে, অর্থাৎ এখনও একটা বড় অনুষ্ঠান রয়েছে, অর্থাৎ সেটা কি না, জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোটা হয়ে গেলে কিন্তু আমাদের মনটা বিষাদে ভরে যাবে, আর এই বিষাদে ভরার আগেই কিন্তু আমাদের এই পড়াশোনায় মনোনিবেশ করে ফেলতে হবে। আর পড়াশোনায় মনোনিবেশ করলেই কিন্তু সাকসেস অবশ্যম্ভাবী। আর আমি বলবো, এটা তোমরা সত্যিকারে জেনে নেবে যে আমার ভিডিওটা যেমনই হোক, মানে আমি যেমনভাবে বলি না গেল, কিন্তু আমার কোশ্চেনগুলো কিন্তু খুবই মারাত্মক, যেগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তাই বলবো যে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে আমিও উপকৃত হব, আর মজাদার ভিডিও নিয়ে হাজির হব, আর তোমরাও উপকৃত হবে। গুড বাই ফ্রেন্ডস।